ক্লাসের স্টার্টিং দেখেছিলে, সেখানে তোমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এছাড়া সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে কিছু পড়েছিলে, ঠিক আছে? তো আজকে আমরা দেখা যাক যে সংখ্যা পদ্ধতির একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করে নিই প্রথমে, তারপরে আমরা প্রকার ভেদে যাব, মানে কয় ধরনের সংখ্যা পদ্ধতি তোমাদেরকে জানতে হবে, এটা একদম ভালো করে ক্লিয়ার হয়ে নিবে জিনিসটা। তো সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস আমরা বলো একটু বেসটা একবার একটু। হ্যাঁ, বেসই তো আজকে আমরা পড়বো। আজকে আমরা বেস জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো শুরুটা করছি সংখ্যা পদ্ধতির বেস দিয়ে। তো বেস বা ভিত্তি বলতে আমরা যেটা বুঝবো যে কোন সংখ্যা পদ্ধতিতে, কোন নাম্বার সিস্টেমে আমরা যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করব, যতগুলো মৌলিক একক ব্যবহার করব, যতগুলো ক্ষুদ্রতম একক ব্যবহার করব, ওই ক্ষুদ্রতম প্রতীকগুলোর সংখ্যাটাই হবে ওই সংখ্যা পদ্ধতির বেস। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত একক অঙ্কগুলো। এখন তোমরা গত ক্লাসে অঙ্ক কি সেটা চিনছিলা। অঙ্ক মানে হচ্ছে এই যে একটা সংখ্যা, নিচে যে এই যে আমি কতগুলো সংখ্যা লিখেছি, এই সংখ্যাগুলোতে যাদেরকে আমি ব্যবহার করছি 1 0 2 8 9, ওরাই হচ্ছে এক একটা অঙ্ক। তো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো একক অঙ্ক থাকবে, যতগুলো একক প্রতীক থাকবে, ক্ষুদ্রতম প্রতীক থাকবে, ওই সংখ্যাটাই ওই সংখ্যা পদ্ধতির বেস হবে, ঠিক আছে? আর সংখ্যা পদ্ধতির বেসকে আমাদেরকে এইভাবে ব্রেকেট দিয়ে সাইডে একটু সাবস্ক্রিপ্ট আকারে একটু নিচে করে লিখতে হবে। যেমন নিচে দেখো, খেয়াল করো, 1 0 1 0 বলে একটা সংখ্যা ব্র্যাকেটে লিখে তার পাশে আমরা 2 লিখেছি, এটার মানে হচ্ছে এটা একটা 2 ভিত্তির সংখ্যা, এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। আর ভিত্তি 2 হওয়ার মানে হচ্ছে এখানে আমরা 2টা একক অঙ্ক ব্যবহার করব, 2টা একক অঙ্ক ব্যবহার হবে, ঠিক আছে? নিচে আরেকটাতে আবার লিখেছি 120 ব্র্যাকেট দিয়ে 8, এটা লেখার মানে হচ্ছে এইটার ভিত্তি 8 আর এখানে 8টা ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার হবে। 10 লেখার মানে হচ্ছে 10টা ক্ষুদ্রতম একক ব্যবহার হবে। 16 লেখার মানে হচ্ছে 16টা ক্ষুদ্রতম একক ব্যবহার হবে। এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি কোন সংখ্যা পদ্ধতিতে 6টি ক্ষুদ্রতম একক ব্যবহার হচ্ছে, তাহলে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? উত্তর কত আসবে? 6। সংখ্যা পদ্ধতির ভিত্তি 6 হওয়ার মানে 6টি ক্ষুদ্রতম একক। তো এখন ক্ষুদ্রতম এককটা যদি তোমাদের বুঝতে এখনো সমস্যা মনে হয়, তাহলে আমরা পাশের এই চার্টটা একটু দেখে নেই যে ক্ষুদ্রতম একক বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। এই চার্টে আমি অনেক ধরনের সংখ্যা পদ্ধতির ভিত্তির ডিজিট গুলো আর সংখ্যাগুলো দেখানোর চেষ্টা করলাম। নিচের দিক থেকে খেয়াল করে আসো, নিচে আমরা 2 ভিত্তির সংখ্যা দেখছি, 2 ভিত্তি, যেখানে ক্ষুদ্রতম প্রতীক 2টা, 0 আর 1। 0 আর 1 এর পরেই তারা কিন্তু আর ক্ষুদ্রতম থাকছে না, তারা ওই 0 1 কে কেন্দ্র করেই পরবর্তী সংখ্যাগুলোকে তৈরি করছে। তো 2 ভিত্তি সংখ্যাটা এরকম। 3 ভিত্তি সংখ্যাটাতে খেয়াল করো, ক্ষুদ্রতম প্রতীক 0 1 2, তার মানে 3টা একক। 7 ভিত্তির সংখ্যায় খেয়াল করো, 0 থেকে শুরু করে 6 পর্যন্ত 7টা ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার হচ্ছে। যে কোনো ভিত্তি বলুক না কেন, শুরুটা সবসময় 0 থেকে হবে, আর 0 থেকে শুরু হয়ে ওই যত ভিত্তি বলছো তার আগে গিয়ে ক্ষুদ্রতম এককটা শেষ হয়ে যাবে। তোমাকে কেউ যদি 9 ভিত্তির সংখ্যা বলে, সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে ওখানে 9 বলে কিছু থাকবে না, 0 থেকে শুরু করে 8এই কিন্তু ওইটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? একইভাবে আমাদের এখানে সবগুলো ভিত্তি কিন্তু আমাদের প্রচলিত ভিত্তি না, কয়েকটা ভিত্তি আমরা ব্যবহার করি, বাকিগুলোর ব্যবহার নাই, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্যই এখানে ভিত্তির ব্যাপারটা এসেছে। আবার সাপোজ 14 ভিত্তিক সংখ্যা, 14 ভিত্তিক সংখ্যা মানে সেখানে 14টি ক্ষুদ্রতম একক। তো 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এই 10টাকে তো আমরা চিনি, 0 থেকে 9 পর্যন্ত এই 10টাকে চিনি, তাহলে 10 এর পরে কাদেরকে আমরা ব্যবহার করব? এক্ষেত্রে দেখো 14 ভিত্তিক সংখ্যাতে 9 এর পরে 10 বোঝানোর জন্য, 11 বোঝানোর জন্য, 12 বোঝানোর জন্য আমাদেরকে এখানেও কতগুলো ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার করতে হচ্ছে, যেহেতু সংখ্যা পদ্ধতিটার ভিত্তি হচ্ছে। কখনো তো ম্যাম এই পর্যন্ত দেখি নাই যে কখন নাম্বারের সাথে কিভাবে যোগ করে আমরা এখনো দেখি নাই, এখন দেখবো। এখন আমরা আইসিটি তে সংখ্যা পদ্ধতি বিভিন্ন গুলো পড়বো বিধায় এখন দেখবো, আমাদের আগে প্রয়োজন হয়নি তাই আমরা দেখি নাই। এখন আমরা যখন বিভিন্ন ভিত্তির সংখ্যা নিয়ে কাজ করব, এখন আমরা দেখবো যে 9 এর পরেও আমাদেরকে অনেকগুলো ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার করতে হচ্ছে। তো এই যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 9 এর পরে যখন আমাদের ক্ষুদ্রতম প্রতীক দরকার হবে, তখন আমরা কাদেরকে ব্যবহার করব? এ বি সি ডি, আমাদের যত পর্যন্ত লাগে তত পর্যন্ত ব্যবহার করব। তো তোমাদেরকে এক্ষেত্রে একটা প্রশ্ন করা যেতে পারে যে এখানে আমি 16 ভিত্তিক পর্যন্ত দিয়েছি, সাধারণত আমরা 16-র চেয়ে এর চেয়ে বেশি ভিত্তিক সংখ্যা আমরা ইউজ করি না, সাধারণত 16 ভিত্তি পর্যন্তই আমরা ব্যবহার করি। তো এর থেকে বড় যদি দরকার হয়, সেক্ষেত্রে ক্ষুদ্রতম প্রতীক হিসেবে অন্যদেরকেও আনতে হবে, বাট আমরা এখনো পৃথিবীতে 16 ভিত্তির চেয়ে বেশি ভিত্তির সংখ্যা ব্যবহার করি না। তো স্টুডেন্ট, আমরা
ভিত্তির ব্যাপারটা কি রকম বুঝলাম আমি আরেকবার বলতেছি, এরপরে তোমাদেরকে প্রশ্ন করব। আমরা একটা সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে শুরু করে যত পর্যন্ত কতগুলো ক্ষুদ্র একক ব্যবহার করব, ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার করব, ওই ততগুলো সংখ্যাকে বা ওই ক্ষুদ্রতম প্রতীকের ওই সংখ্যাটাই হবে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। ঠিক আছে? তো আমি যদি জিজ্ঞেস করি তোমাকে একটা 12 ভিত্তিক সংখ্যা, প্রশ্নটা শুনো, একটা 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ওই 12 ভিত্তিক সংখ্যাতে কি 12 বলে কোনো ক্ষুদ্রতম প্রতীক থাকবে? না ম্যাম, না। কোথায় শেষ হবে সেটা? নয় ম্যাম। সেটা 12 বলে কি কোনো প্রতীক থাকবে? উত্তর আসবে যে না, 12 বলে কোনো প্রতীক থাকবে না সেখানে। ভিত্তি 12 হওয়ার মানে হচ্ছে সেখানে ডিজিট গুলো 0 থেকে শুরু করে 11তেই শেষ হয়ে যাবে। তুমি 12-র ভিত্তিতে তাকিয়ে দেখো, 0 থেকে শুরু করার কারণে আমাদের ওই ক্ষেত্রে 1 কমাই বলতে হবে, কারণ জিনিসটা 0 থেকে শুরু হলে গুণে দেখবা বিতেই 12 হয়ে যাবে। এক্ষেত্রে এর মিনিং হচ্ছে 10, বি বলতে আমরা বুঝি 11, সি বলতে বুঝি 12, ডি বলতে বুঝি 13, ই বলতে বুঝি 14, এফ বলতে বুঝি 15। 16 ভিত্তিক সংখ্যার দিকে তাকিয়ে দেখো, সেটা 0 থেকে শুরু করে এফ পর্যন্ত লাগতেছে, কারণ এফ মানে হচ্ছে 15, 0 থেকে 15 পর্যন্ত। তো এইভাবেই তোমরা ভিত্তি রিলেটেড আনসার গুলো দিবা, যত ভিত্তি বলবে তুমি ক্ষুদ্রতম প্রতীকও ততই আমাদেরকে বলবা। ঠিক আছে? তো নেক্সট এবার আমরা যাই যে এই যে ভিত্তি, এতগুলো ভিত্তি আমি দেখলাম, 2 ভিত্তি থেকে 16 ভিত্তি পর্যন্ত, এত ভিত্তির সংখ্যা তো আমরা ব্যবহার করি না, আমাদের মেইনলি 4টা ভিত্তির সংখ্যাই আমরা ব্যবহার করি। তো এই 4টা ভিত্তি নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে আর কি। ডেসিমাল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল, এই 4 ধরনের পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত আমরা ব্যবহার করি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো ব্যবহার হয়, যেহেতু তাদের অঙ্কের পজিশনটা একটা বিশাল ফ্যাক্ট, ওই অঙ্কের পজিশন আর বেস আর স্থানীয় মান নিয়ে আজকে কিছু কথা হবে। তো কথাগুলো সামনে আসছে, আমরা একটা একটা করে খেয়াল করি। চলো, প্রথমে আমরা আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি দেখি, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। ছোটবেলা থেকে আমাদেরকে যে সংখ্যাগুলো শেখানো হয়েছে, সেখানে আমরা দেখেছি 0 থেকে আমাদেরকে 9 পর্যন্ত কতগুলো একক প্রতীক ব্যবহার করেই কিছু সংখ্যা লেখা আমাদেরকে শেখানো হয়েছে। তো সেই সংখ্যা পদ্ধতিতে যেহেতু 10টি ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার হচ্ছে, সেহেতু এটার নাম হচ্ছে ডেসিমাল, বা ডেসি শব্দের অর্থ হচ্ছে 10, ডিসিম এটা একটা ল্যাটিন শব্দ। তো এইভাবেই এই সংখ্যা পদ্ধতিটা 10 ভিত্তির হওয়ার কারণে ওর নাম হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাংলায় বলে দশমিক, ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 আর ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 9 এর পরে আর কোনো ক্ষুদ্রতম প্রতীক নাই। তো নিচে একটা 7, 9, 4, এটা একটা ডেসিমাল সংখ্যা। আর সাধারণত আরবেরা আর ভারতীয় উপমহাদেশের গণিতবিদেরা মিলিতভাবেই এই সংখ্যা পদ্ধতিটার প্রচলনটা বেশি করেছেন, সারা পৃথিবীতে এটা ছড়িয়ে দিয়েছে। এখানে 7, 9, 4 এর পর্যায়ে নিচে 10 দিছে, এটা মানে কি বুঝাচ্ছে 7, 9, 4 এর পরে আরো 10টা সংখ্যা থাকবে? না না স্যার, এটা বোঝাচ্ছে না। 7, 9, 4 দিয়ে ব্র্যাকেট দিয়ে নিচে 10 লেখার মানে হচ্ছে 7, 9, 4 সংখ্যাটার ভিত্তি হচ্ছে 10, ভিত্তি 10, ভিত্তি 10 বোঝাতে ব্র্যাকেটের নিচে পাশে 10টা লেখে, এটা একটা 10 ভিত্তির সংখ্যা। এটা লেখার মানে হচ্ছে এটা একটা 10 ভিত্তির সংখ্যা, বুঝছো? 794 সংখ্যাটি একটি 10 ভিত্তির সংখ্যা। বুঝে গেছে? ক্লিয়ার হও ভালো করে। ইয়েস ম্যাম। এখন যদি ম্যাম এখানে 7, 2, 4 এ থাকতো, তাহলে কি এটা কি এখানে যে সাবস্ক্রিপ্টে যাই লিখবে সেটাকেই তোমাকে ওই সংখ্যার ভিত্তি ধরে নিতে হবে। আমরা যখন আগে এগুলো দেখতেছিলাম, দেখো আরেকটা এখানে দেখলাম, এই যে এখানে 120, এই সংখ্যাটার পাশে 8 দেওয়া মানে হচ্ছে এটা 8 ভিত্তির সংখ্যা। আবার 120 লিখে কিন্তু নিচে লিখেছে 10, এটার মানে হচ্ছে এটা হবে 10 ভিত্তির সংখ্যা। আবার 120 দিয়ে নিচে লিখেছে 16, এটার মানে হচ্ছে সেম সংখ্যা কিন্তু ওদের ভিত্তিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। সেম সংখ্যা কিন্তু ভিত্তি চেঞ্জ, ভিত্তি চেঞ্জ হওয়ার কারণে তাদের মানগুলো কিন্তু আর সেম থাকবে না, তাদের মানগুলো চেঞ্জ হয়ে যাবে। একই সংখ্যা তোমার কাছে দেখতে যদি একই রকম মনে হয়, কিন্তু তাদের ভিত্তি আলাদা হওয়ার কারণে তাদের ভ্যালুগুলো কিন্তু আলাদা আলাদা হবে। তাদের ভ্যালুগুলো কিভাবে হিসাব হয় আমরা সেটাই এখন একটা একটা করে দেখবো আর কি। দেখা যাক, চলো প্রথমে আমরা ডেসিমাল সংখ্যাতে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সেগুলোর প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হয়, যে কোনো ভিত্তির সংখ্যাগুলো কিভাবে আসে একটা চার্ট আমরা খেয়াল করি। দেখো, ডেসিমালে প্রতীক হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, 10টা। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত মানে আবার 9টা মনে করিও না, 10টা এক্ষেত্রে। তো এই 10টা একক প্রতীককে নিয়ে আমরা কিভাবে সামনের দিকে আগাচ্ছি দেখো, 10টা করে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে হিসাব হয়। তো পরে দেখো আবার 0 থেকে 9 পর্যন্ত লিখেছে, কিন্তু তার সাথে 1 যোগ করে দিয়ে আমরা পরবর্তী 10টা সংখ্যা পেয়ে গেলাম। আবার দেখো 0 থেকে 9 পর্যন্ত আবার লিখেছে, তার সাথে 2 যোগ করে আমরা আরো পরবর্তী 10টা সংখ্যা পেয়ে গেলাম।
স্টুডেন্টস আমি একটা জায়গা খালি রেখেছি, বলো তো এক্ষেত্রে এবার তার পরবর্তীতে কি পাবো? এই যে 0 থেকে 9 3 4 5 6 না 3 4 5 6 এরকম নাকি 0 থেকে 9 পর্যন্ত লিখবে তার সাথে অ্যাড হবে কি? মানে 0 থেকে 9 পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত সাথে 3 অ্যাড হবে, ঠিক আছে, এটা বলতে চাইছিলাম। 0 থেকে 9 পর্যন্ত, তারপর 3 অ্যাড হবে, আবার 0 থেকে 9 পর্যন্ত 4 অ্যাড হবে, 5 অ্যাড হবে, 6 7 8 এরকম করে করে 9 পর্যন্ত। আমি 9 এরটা লিখলাম, ভালো কথা, 0 থেকে 9 পর্যন্ত লিখলাম, 9 ও লিখলাম। এবার 9 এর পরে কি আসবে? 9 এর পরে তো এখানে আর কোনো ক্ষুদ্রতম একক নাই, তাহলে 9 এর পরে তো একটু বেশি হয়ে যাবে। 9 এর পরে কত আসে দশমিক সংখ্যা পদ্ধতিতে? 0 ম্যাডাম। 1 2 3 4 0। তো 0 বলা উচিত হবে নাকি 10 বলা উচিত হবে? 0 ঠিক আছে। সর্বোচ্চ ডিজিট যখন শেষ হয়ে যায় তখন আবার 0 চলে আসে, তার সাথে আরো একটা 1 যোগ হয়। সবসময় মনে রাখবা যে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তির সর্বোচ্চ ডিজিটটা যখন চলে আসবে, যেমন এখানে সর্বোচ্চ হচ্ছে 9 চলে আসার মানে হচ্ছে পরবর্তীতে তোমাকে আবার 0 শুরু করতে হবে, শূন্যের সাথে আরো একটা অ্যাড করে দিতে হবে, শূন্যের সাথে আরেকটা 1 ও অ্যাড করে দিতে হবে, মানে মোট কথা 10 শুরু করতে হবে। তো 10 এর সাথে আবার ডেসিমালের ডিজিট গুলো লাগিয়ে আমরা পরবর্তী সংখ্যা পাইলাম। তো একই ভাবে 10 এর পরে 11 আসবে, 12 আসবে, 13 আসবে, 14 আসবে, 19 আসবে, 19 এর পরে 20 আসবে, এরকম করে করে সংখ্যাগুলো আগাইতে থাকবে। কিন্তু সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কতে ঠিকই কিন্তু আমরা ওই ডিজিট গুলোই দেখতে পাচ্ছি, প্রত্যেকবার ডিজিট গুলো রিপিট হচ্ছে, তার সাথে পরবর্তী 10 10 এ এক একটা মান বাড়তেছে, একবার 3 হচ্ছে, 4 হচ্ছে, 5 হচ্ছে, এভাবেই তুমি অসীম পর্যন্ত লিখে যেতে পারবা, লেখা শেষ হবে না। তো এই হচ্ছে ডেসিমাল সংখ্যা। এবার আমরা ডেসিমাল সংখ্যার একটু স্থানীয় মান, পজিশন আর অঙ্কের ভ্যালুগুলো নিয়ে যদি আলোচনা করি, দেখো এখানে আমি একটা দশমিক সংখ্যা লিখলাম। এই দশমিক সংখ্যাটা হচ্ছে 3785.924। এখানে এরা প্রত্যেকটাই এক একটা ডিজিট। গত ক্লাসে আমরা অঙ্ক বা ডিজিট বলেছিলাম, মনে আছে নাকি দেখো, এখানে দশমিকের আগে মোট 4টা ডিজিট আমি ব্যবহার করেছি, আর দশমিকের পরে 3টা ডিজিট ব্যবহার করেছি। প্রত্যেকটা ডিজিটেরই নিজস্ব একটা পজিশন আছে, নিজস্ব একটা স্থানীয় মান আছে, নিজস্ব একটা ভ্যালু আছে। স্টুডেন্ট আমি 3টা নাম বলেছি, খেয়াল করো। নিজস্ব একটা পজিশন আছে প্রত্যেকটা ডিজিটের, নিজস্ব একটা স্থানীয় মানও আছে, আবার নিজস্ব একটা ভ্যালুও আছে। তো ওগুলো আমি দেখো এই চার্টটার মধ্যে লেখার চেষ্টা করেছি। ধরো দশমিকের বাম পাশে যারা আছে, একটা অঙ্ক হচ্ছে 5, ওই 5 হচ্ছে ওর ভ্যালু, ওর পজিশন হচ্ছে 0, আর ওর স্থানীয় মান হচ্ছে 10 টু দি পাওয়ার 0। স্টুডেন্ট খেয়াল করো, 5 এটা হচ্ছে ওর ভ্যালু, 0 এটা হচ্ছে ওর পজিশন, আর 10 টু দি পাওয়ার 0 এটা হচ্ছে ওর স্থানীয় মান। ওর মান আর ওর স্থানীয় মানটা গুণ করেই কিন্তু আমি ওর একটা ভ্যালু পেতে পারি। তারপরে আবার পরবর্তীতে 8 আছে, এই 8 এর পজিশন হচ্ছে 1, 8 হচ্ছে ওর মান, আর 10 টু দি পাওয়ার 1 হচ্ছে ওর স্থানীয় মান। এইভাবেই আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানগুলো হিসাব করি, যেহেতু পজিশনাল সংখ্যা পদ্ধতি, ওদের স্থানীয় মানটা এটার স্থানীয় মান 10 হওয়ার কথা না? এই তো 10। তো দেখো তুমি এই যে 10 টু দি পাওয়ার 1 মানেই তো 10, 10 না? 10 টু দি পাওয়ার 1 মানে কি অন্য কিছু? 1 শুনছি না, আমি শুধু 1 শুনছি তো। হ্যাঁ হ্যাঁ, 5 এর দেখো 5 কে আমরা একক স্থানীয় অঙ্ক বলি, তো তুমি দেখো 10 টু দি পাওয়ার 0 মানেই তো 1, তার মানে ওর স্থানীয় মান কিন্তু 1। একজন স্থানীয় মান 10, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, কথাগুলো কিন্তু ঠিকই মিলে যাচ্ছে। আবার দশমিকের পরের গুলাকে আমরা 1 দশমাংশ বলি, 1 শতাংশ বলি, 1 সহস্রাংশ বলি, ওগুলো কিন্তু মিলে যাচ্ছে। দশমিকের পরের পজিশন গুলো -1 দিয়ে শুরু হয়, এজন্য ওর স্থানীয় মানটা হচ্ছে এরকম 10 টু দি পাওয়ার -1। তো আমি যখন এই সংখ্যাটাকে, এই ডেসিমাল সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতে যাব, তাদের রিপ্রেজেন্টেশনটা এরকম হবে 3 ইন্টু 1000 যোগ 7 ইন্টু 100 যোগ 8 গুণ 10 যোগ 5 গুণ 1, এরকম করে করে আমরা পুরো সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতে পারি। খেয়াল করো তো, রিপ্রেজেন্ট করতে কি কি জিনিস লাগতেছে? তোমার ওই অঙ্কের মানটা লাগতেছে, ওই অঙ্কের পজিশনটা লাগতেছে, আর ওই অঙ্কের স্থানীয় মানটা লাগতেছে, ঠিক কিনা? কথা ঠিক আছে? আমরা অঙ্কের মান বলতে কি বুঝছি? জি ম্যাম। অঙ্কের মান ধরো এখানে 3 এর জায়গায় অন্য কোনো ভ্যালু থাকতে পারতো, যে ভ্যালু থাকবে আমরা সেই ভ্যালু দিয়ে হিসাবটা করব। তো এটা একটা কথা গেল। আরেকটা কথা হচ্ছে আমি ওদেরকে কি জানি একটা নাম লিখলাম, এমএসডি আর এলএসডি। এটার মিনিং আমরা গত ক্লাসেও দেখতেছিলাম যে একটা পূর্ণ সংখ্যার দশমিক বিন্দুর বাম পাশে যারা আছে তাদের যে সর্বোচ্চ স্থানীয় মানটা, সেটার একটা নাম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটও বলে, আবার মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিটও বলে। এটা যেহেতু ডেসিমাল সংখ্যা পদ্ধতি, তাই এটাকে আমরা ডিজিট বলাটা বেটার হবে। মোস্ট
সিগনিফিকেন্ট ডিজিট। নামটা খেয়াল করো, এখানে 3 কে আমরা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলতেছি কারণ ওর স্থানীয় মানই হচ্ছে সর্বোচ্চ। আবার সব মিলিয়ে এখানে যতগুলো ডিজিট আছে তার মধ্যে সবচেয়ে কম স্থানীয় মান, সবচেয়ে লেস স্থানীয় মান যেটার, সেটা হচ্ছে 4 এর। ওই জন্য 4 কে আমরা বলতেছি LSD বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আবার যদি পূর্ণ অংশ আর ভগ্নাংশ আলাদা করে হিসাব করি তাহলে আবার বলা যেতে পারে পূর্ণ অংশের MSD হচ্ছে 3 আর পূর্ণ অংশের LSD হচ্ছে 5। আবার যদি আমরা ভগ্নাংশকে আলাদা হিসাব করি তাহলে 9 কে বলা যাবে MSD ভগ্নাংশের ক্ষেত্রে আর 4 কে বলা যাবে LSD। এভাবে ভেঙে ভেঙেও বলা যেতে পারে। আমার কথা বোঝা গেছে? MSD LSD এর কথাটা বোঝা গেছে স্টুডেন্ট? ফুল মিনিংটা কি MSD এর ফুল মিনিং কি? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ভেরি গুড, ওকে ঠিক আছে। তো ম্যাডাম দশমিকের একটা নাম আছে না? দশমিক, কোন দশমিকের? এটার, এই বিন্দুটার, এটা না হচ্ছে রেডিক্স পয়েন্ট। হ্যাঁ, দশমিক বিন্দু বা রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? হাই হাই রে, ফ্যামিলির কথা সব চলে আসতেছে এখানে। দশমিক বিন্দু বলে এটাকে, অথবা রেডিক্স পয়েন্ট বলে। তুমি যখন দশমিক সংখ্যা পদ্ধতিতে এই পয়েন্টটা দিবা তখন ওইটাকে দশমিক বিন্দু বলবে। অক্টাল সংখ্যায় লিখলে ওটাকে অক্টাল বিন্দু বলে, হেক্সাডেসিমাল সংখ্যায় লিখলে ওটাকে হেক্সাডেসিমাল সংখ্যা বলে। এক এক সময় এক একটা নাম আসে। তো চলো এবার ডেসিমাল সংখ্যা থেকে একটু সামনে আগাই। ডেসিমাল সংখ্যার পরে আমরা আরেকটা সংখ্যা পদ্ধতিতে যাই যার নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। কেউ আমাকে কিছু বলছো? MSD LSD আরেকবার। MSD মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, LSD মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। লিস্ট মানে আবার LIST না, LEAST, কম যেটা বোঝায় আর কি, যে লিস্ট দিয়ে কম বোঝায় সেটা, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আশা করি শুনেছো, আর না শুনলেও সমস্যা নাই, এটা তো ফুল মিনিংটা যে কোনো জায়গায় আমরা পেয়ে যাই। ফুল মিনিং আমাদের কোনো সমস্যা না, আমাদের সবকিছু হাতের কাছে, ইন্টারনেট আছে মানে সব আছে আমাদের সামনে। যেটাই পারবা না নেটে একটু সার্চ দিলেই হবে, তাও যদি খুঁজে না পাও তখন আমাকে বলে ফেলবা। তো বাইনারি সংখ্যা পদ্ধতি একটি দুই ভিত্তির সংখ্যা, বাই শব্দের অর্থই হচ্ছে দুই। এটাকে বাংলায় বলে দ্বিমিক সংখ্যা পদ্ধতি, বাংলায় বলে দ্বিমিক সংখ্যা পদ্ধতি। এখানে আমরা দুইটা ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার করি, শুধুমাত্র 0 আর 1। আর তোমরা সবাই জানো ডিজিটাল সংখ্যা পদ্ধতিতে একটি ডিজিটাল কম্পিউটার বা ডিজিটাল যন্ত্রপাতিগুলো দুই ধরনের অবস্থা বুঝতে পারে, একটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ আছে, আরেকটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ নাই। তো বিদ্যুৎ প্রবাহ আছে নাই বা অন অফ বা আরো সত্য মিথ্যা এই ধরনের ব্যাপার ডিজিটাল ডিভাইসকে বোঝানোর জন্য আমাদের এই সংখ্যা পদ্ধতিটা খুবই হেল্প করে আমাদেরকে। এই 0 আর 1 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা আমাদেরকে অনেক হেল্প করে। তো ইংল্যান্ডের একজন গণিতবিদ জর্জ বুল এই সংখ্যা পদ্ধতিটা উদ্ভাবন করেছেন। এখানে শুধু 0 আর 1 ব্যবহার হয় বিধায় এটাকে সরলতম সংখ্যা পদ্ধতি বলছে, যদিও তোমরা দেখবা যে আসলে এটা এত সরল না, এটা একটা শয়তান লেভেলের সংখ্যা পদ্ধতি। দেখা যাক এটার সংখ্যাগুলোর চেহারা বা বাইনারি সংখ্যার সাথে রিলেটেড কিছু টার্ম আমরা দেখে নিই। তোমাদেরকে মনে রাখতে হবে, একটু আগে আমি চিল্লে চিল্লে বলতেছিলাম MSD ডিজিট মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। সকল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোকে যেখানে ডিজিট নামে ডাকা হয় সেখানে বাইনারিটাকে একটু ভিন্নভাবে ডাকা হয়, সে ভিন্ন নামটা হচ্ছে বিট। বাইনারি ডিজিটের, বাইনারির বি আর ডিজিটের আইটি, এই দুটাকে একসাথে করে ওরা একটা নতুন নামকরণ করেছে, নামটা হচ্ছে বিট। নিচে খেয়াল করো, ঘরের মধ্যে আমি যে 1010 কতগুলো লিখলাম, কতগুলো ঘর দেখতে পাচ্ছ এখানে, এই যে 1010 লিখেছি, এই 10 গুলোই হচ্ছে এক একটি, ম্যাম বলছে LSD আর MSD এর মধ্যে স্পেসিফিক ডিফারেন্টটা বুঝি নাই। MSD হচ্ছে সর্বোচ্চ স্থানীয় মানের অঙ্কটা আর LSD হচ্ছে সর্বনিম্ন স্থানীয় মানের অঙ্কটা। LSD সর্বনিম্ন স্থানীয় মান আর MSD সর্বোচ্চ স্থানীয় মান, একদম পুরাই ডিফারেন্ট জিনিস, বিপরীতধর্মী জিনিস, একেবারে কোনো মিলই নাই ওদের মধ্যে। ঠিক আছে, মনিরকে বললাম, মনির। তো এখানে দেখো ঘরগুলোর মধ্যে আমরা এই যে 01 লিখলাম, আর এই 01 গুলো প্রত্যেকটিকেই এক একটি বিট নামে ডাকা হয়। প্রত্যেকটি বাইনারি অঙ্ককে বা বাইনারি ডিজিটকে বিট বলে ডাকা হয়, হারে হারে নামটা মনে রাখবা। আর যখন 8টি বিট একসাথে সংযুক্ত হবে, দেখো আমি প্রথম ঘরটাতে 8টি বিট লিখেছি, এই 8টি বিটকে একত্রিত হলে তাকে বলা হয় এক বাইট। এক বাইট বা এক ক্যারেক্টার। ঠিক আছে, এখানে একটু বানানটা ভুল এসেছে, ক্যারেক্টার কারেক্টর হয়ে গেছে, ক্যারেক্টার বুঝাচ্ছিলাম এটাকে। এক বাইট সমান এক ক্যারেক্টার। ঠিক আছে, কতগুলো বিট মিলে এক বাইট? স্টুডেন্ট, কতগুলো বিট মিলে এক বাইট? 8টা। 8টা।
এখানে যে বক্স আকারে আক্টাল লিখছেন, সেখানে 110 101 এরকম করে সিরিয়াল বাই লিখতে হবে নাকি ইচ্ছা মতন যেটা বসাতে পারবে? এটা যখন তোমার যেটা দরকার হবে, তোমার যখন যে সংখ্যার মান যেমন হবে সেটা লিখতে হবে। আমি এখানে একটা উদাহরণ দিলাম আর কি, এখানে আমি একটা উদাহরণ দিলাম, তোমাদের ক্ষেত্রে এটা আমার যখন যেরকম লাগবে সেরকম বিটের রিপ্রেজেন্টেশনটাই, যখন 8 বিট একসাথে হয়ে কিছু একটাকে রিপ্রেজেন্ট করবে সেটাই একটা বাইট হয়ে যাবে। বাইটের অপর নাম হচ্ছে ক্যারেক্টার। আবার এই বাইটের অর্ধেককে বা হাফকে আমরা বলি নিবল, যেখানে 4টি বিট থাকে। দেখো 1011, এটা 4টা বিট, এটার আরেকটা নাম হচ্ছে নিবল। দ্যাটস ইট। এরপরে বাইনারির আরো কিছু রিপ্রেজেন্টেশন দেখি চলো। আমরা একটু আগে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেখতেছিলাম যে ওদের প্রত্যেকটা সংখ্যা আমরা 10 10 করে আগাচ্ছিলাম, প্রতি 10 পর পর তাদের ডিজিট গুলো বসে তাদের সাথে এক এক করে জিনিসটা বেড়ে বেড়ে আমরা ডেসিমাল ডিজিট গুলো হিসাব করতেছিলাম। কিন্তু বাইনারিতে তো আর ভিত্তি 10 না, বাইনারির ভিত্তি হচ্ছে মাত্র 2। তো এক্ষেত্রে ডিজিট গুলো 2 করে করে আগায়। দেখো একদম প্রথম অঙ্ক হচ্ছে 0 আর 1, এরপরে 2 3 বলে কিছু নাই এখানে, একের পরে আবার 0 চলে আসে। খেয়াল করো ডেসিমাল বাইনারি ডিজিট গুলো কিভাবে আগাচ্ছে। আমরা কয়েকটা দেখে নেই, বেশি দেখতে গেলে আমাদের একটু মাথা ঘুরে যাবে। 0 আর 1 প্রথমে লিখলাম, সর্বপ্রথম দুইটা সংখ্যা। এর পরেরটা লিখতে গিয়ে আমাকে কি করতে হচ্ছে, 0 আর 1 এর পরেই আবার 0 1টা আসলো, সেই 0 1 এর সাথে আমাকে আবার 1 অ্যাড করে দিতে হচ্ছে। 1 অ্যাড করে আমরা নতুন দুইটা সংখ্যা পাইলাম। তারপরে দেখো আবার সামনে আগাতে গেলে আবার আমি 0 1 লিখলাম, কিন্তু এখানে 1 এর পরে আমাদের 2 লিখার কোনো উপায় নেই। ডেসিমালে যেরকম আমরা 1 এর পরে 2 লিখেছিলাম, এক্ষেত্রে 1 এর পরে আমরা 2 লিখবো না, 1 এর পরে আমরা 0 লিখবো, আবার 0 শুরু করে দিব, 0 সাথে আবার একটা 1 যুক্ত করে দিব। তোমরা মনে রাখবে যে সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিটের পরে 10 চলে আসে, সর্বোচ্চ ডিজিটের পরেই 10 চলে আসে। তো সেরকম এখানে দেখো 1 এর পরে 10 চলে এসেছে, আমি কার্সর যেখানে দিচ্ছি দেখো 1 এর পরে 10 চলে এসেছে। আবার 10 এর পরে কি আসবে, তাহলে 10 এর পরে 11 হওয়ার একটা চান্স আছে। 10 এর পরের সংখ্যাগুলো এবার 11 এটা বলে বলে রিপিট হচ্ছে। তারপর দেখো সবগুলোরই একক স্থানীয় অঙ্কে দেখবা ডিজিট গুলো সেম আছে, 0 1 0 1 0 1, একক স্থানীয় অঙ্ক সেম থাকতেছে, কিন্তু ওই দশক আর শতক স্থানীয় অঙ্কগুলো বরাবর শুধু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এভাবে চলবে। তোমাদেরকে একটা প্রশ্ন করি এক্ষেত্রে, এর পরবর্তী সংখ্যাটা, এখানে তো এবার এই অঙ্কগুলোতে সব 1 চলে আসছে, তোমাদের কি মনে হয় পরবর্তী সংখ্যাতে এবার আবার কি আসবে? 1 এর পরে কি 2 আসবে? 1 0 1 0 1 আসতে হবে, কারণ এখানে দুইটা 1 চলে আসছে, এবার তাদের বদলে 1000। রাইট, মানে প্রথম 0 আর 1 ঠিক থাকবে, ওই একটা 1 এর পরিবর্তে একটা 0 আসছে, আরেকটা 1 এর পরিবর্তে 0 আসছে, পাশাপাশি আরেকটা 1 শুরু হয়ে যাচ্ছে। এইভাবে জিনিসগুলো আগাতে থাকবে, কিন্তু আমি এটা ব্যাখ্যা দিচ্ছি না। 10,000 যেতে পারবো না ম্যাম? আমাদের যতটুকু ইচ্ছা আমরা ততটুকু যাইতে পারবো। এখানে 4 বিট, 8 বিট, 5 বিট, 10 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, 128 বিট, মানে হিসাব নাই, অনেক বেশি বেশি লেখা যাবে। কিন্তু আমরা এগুলা মুখস্থ করব না। আমি এখন তোমাদেরকে এই চারটার আর ব্যাখ্যা দিব না, কারণ এটা দেখলে তোমাদের এখন মাথা ঘুরাবে। তো আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে পরে আর একটু ডিটেইলসে যাব, যখন কনভার্সন করব তখন আমরা এই চারটা এই চারটা আমরা কেউ মুখস্থ করার চেষ্টা যাতে না করি, কেউ এই চারটা আবার মুখস্থ করা শুরু করে দিও না। এখানে আমরা রূপান্তরের সময় এই চারটা আমরা খুব শর্টকাটে বের করে ফেলতে পারি, যে কোনো বাইনারি সংখ্যার ভ্যালু আমরা খুব সহজে বের করতে পারি, সেটা আমরা দেখবো পরে ক্লাসে। আচ্ছা, চানাচুর কে খাচ্ছে? মাইক দিমু একটা। তারপরে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির যে ডিজিট গুলার স্থানীয় মানগুলো কিভাবে হিসাব হয় দেখো, যেটা একটু আগে আমরা দশমিকে দেখেছিলাম 10 এর ভিত্তি হিসাবে হিসাবটা হচ্ছিল, সেক্ষেত্রে এখন এটার ক্ষেত্রে হিসাবটা 2 টু দি পাওয়ারে হিসাব হচ্ছে। তোমার যার যার এই যে ডিজিট গুলো, 1 একটা ডিজিট যেটাকে আমরা MSB বলতেছি, MSB এটাকে মোস্ট সিগনিফিকেন্ট বিট বলতেছে, এটাকে আমরা ডিজিট না বলে এখন বিট বলতেছি, কারণ এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটি ডিজিটকে আমরা বিট নামে ডাকবো, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর একদম ডানের যে অঙ্কটা সেটাকে আমরা LSB বলতেছি। আর এই প্রত্যেকটা অঙ্ককে খেয়াল করো, এখানে দশমিকের আগের 4টি অঙ্ক লিখলাম আমি, দশমিকের পরে 3টা অঙ্ক লিখলাম, তাদের সবার পজিশন গুলো হিসাব করতে আমরা পারি। এগুলার পজিশন শুরু হয় 0 থেকে শুরু করে 1 2 3 4 5 এরকম করে করে বাড়ে, আর দশমিকের পরের গুলো -1 -2 -3 করে করে কমতে থাকে। আর ওই পজিশন গুলোকে 2 এর বেজ আকারে লিখলেই 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 হিসেবে লিখে অঙ্কের ভ্যালুটার সাথে যদি গুণ করে দেই, তাহলে ওই সংখ্যাটা রিপ্রেজেন্টেশন চলে আসে। মানে বাইনারি সংখ্যাকে রিপ্রেজেন্টেশন করার জন্য
এখানে উপরের সারিতে আমি যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে অঙ্কের মান, দ্বিতীয় সারিতে টু দি পাওয়ারে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে পজিশন, আর পুরো যে জিনিসটা 2 টু দি পাওয়ার কিউব, 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার 0, এগুলো হচ্ছে স্থানীয় মান, এগুলো হচ্ছে স্থানীয় মান। আবার দেখো নিচে এই যে 8, 4, 2, 1, হাফ, 1/4, 1/8 এরাও হচ্ছে স্থানীয় মান। ঠিক আছে, এটা তোমাদেরকে বুঝতে হবে। আমি বিষয়টা বুঝি নাই, কোনটা? এই যে এই স্থানাঙ্ক এখন সারিটা। তোমাকে আমি আরেকটা প্রশ্ন করি, দেখো এই প্রশ্নটার উত্তর তুমি দিতে পারো নাকি। এই যে আমি এখানে কতগুলো ডিজিট লিখলাম, তোমাকে এই সংখ্যাটা প্রশ্নে দিয়ে জিজ্ঞেস করলো যে এই যে সর্ববামের যে ওয়ানটা, এই ওয়ানের স্থানীয় মান কত জিজ্ঞেস করা হলো। বাইনারি এই সংখ্যাটার এই সর্ববামের ওয়ানটার স্থানীয় মান কত জিজ্ঞেস করা হলো। তো তুমি স্থানীয় মান কত উত্তর দিবা? ওইটা স্থানীয় মান উত্তর দিতে গেলে তোমাকে ওর পজিশন গুলো আগে একটু চিন্তা করে নিতে হবে। তো তুমি হিসাব করবা যে দশমিকের আগ থেকে শুরু করে 0, 1, 2, 3 এটা হচ্ছে ওর পজিশন, আর ওই পজিশনটাকে 2 টু দি পাওয়ার 3 আকারে লিখলে বা 2 কিউব আকারে লিখলেই যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওর স্থানীয় মান। আর এখানে 2 হিসাব হচ্ছে কারণ 2ই হচ্ছে ওর ভিত্তি। কোন পজিশনাল সংখ্যা পদ্ধতির স্থানীয় মানগুলা তার আচ্ছা ভিত্তি, আচ্ছা ম্যাডাম, ভিত্তিটা দেখি নাই, ভিত্তিটা দেখে, খেয়াল হ্যাঁ করিনি। ভিত্তিটার উপরে আমি হিসাব হবে। ঠিক দুইটা আছে, বুঝতেছিলাম না। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বুঝছি। আচ্ছা স্টুডেন্টরা, তাহলে আমি একটা কমন সূত্র এখানে দেখতেছি, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তিটা, আর ওই ভিত্তিটার উপরে টু দি পাওয়ার হিসেবে ওই অঙ্কের পজিশনটা। এখন যদি ম্যাম ভিত্তি যদি 8 থেকে দেন, আমরা কি 8 এর উপর পাওয়ার দিয়ে কি হ্যাঁ স্থানীয় মান নির্ণয় করব? অবশ্যই 8 টু দি পাওয়ার লিখবো, তখন আমরা এটা আমরা সামনে দেখবো। হ্যাঁ অবশ্যই 8 টু দি পাওয়ার হবে। যদি ভিত্তি 5 হয় সেক্ষেত্রে 5 টু দি পাওয়ার হবে, যদি ভিত্তি 7 হয় সেক্ষেত্রে 7 টু দি পাওয়ার হবে। যতই ভিত্তি হবে তত টু দি পাওয়ার হবে। আর টু দি পাওয়ার কি, টু দি পাওয়ারে যেটা লিখতেছো সেটা হচ্ছে ওই অঙ্কটার পজিশনটা, ওই অঙ্কটার পজিশন কিন্তু উল্টাপাল্টা লিখলে আবার হবে না, পজিশন গুলো ঠিকভাবে হিসাব করতে হবে। দশমিকের আগের গুলো, দশমিকের পরের গুলো পজিশন নির্দিষ্ট আছে, ওই নির্দিষ্ট পজিশনটাই হিসাব করতে হবে। তো বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে এখানে আরো কিছু কথা আছে, এটা তোমরা একটু রিডিং করবে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন লাগতেছে। এটা আমাদের ডেসিমাল দিয়ে তো আমরা গণনার কাজ অনেক কিছুই করতে পারছি, বাইনারির কি দরকার? তো বাইনারির দরকারগুলো যে ডিজিটাল ডিভাইসের সামগ্রিক বৈদ্যুতিক পরিস্থিতি বা লজিক্যাল কিছু অপারেশন বা আরো কিছু ব্যাপার ডিজিটাল ডিভাইসের জন্যই মেইনলি আমাদের এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা লাগে। যন্ত্র যেহেতু এই সংখ্যা পদ্ধতির প্যাটার্নটাই বুঝে, এই জন্যই আমাদের এটার দরকার হয়। একটু এই জিনিসটা রিডিং করে নিবেন। এরপরে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যাই, একটা 8 ভিত্তির সংখ্যাতে যাই। 8 ভিত্তির সংখ্যা বলার মানেই হচ্ছে তোমরা বলতে পারবে ফটাফট যে সেখানে 8টি অঙ্ক বা 8টি ক্ষুদ্রতম প্রতীক বা 8টি ক্ষুদ্রতম অঙ্ক ব্যবহার হবে। তো 8টা প্রতীক মানে আবার সেটা 0 থেকে শুরু করে 7 পর্যন্ত হবে। তো তার মানে এই সংখ্যা পদ্ধতিতে আবার 8 আর 9 বলতে কিছু নাই। 8 আর 9 এই দুইটা অঙ্ক ব্যবহার করা যাবে না অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এখানে ভিত্তিটা বা অঙ্কগুলো 7এই শেষ হয়ে যাবে, 7এই শেষ হয়ে যাবে। 7এর পরে আর কোনো ক্ষুদ্রতম প্রতীক থাকবে না, সেক্ষেত্রে 10, 11, 12 স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, সাধারণত এটা আমাদের বড় বড় বাইনারি সংখ্যাগুলোকে একটু ছোট আকারে রিপ্রেজেন্ট করার জন্য আমরা অক্টালটার আবিষ্কারটা হয়েছিল বা ব্যবহারটা শুরু হয়েছিল। কিভাবে সংক্ষিপ্ত করব সেটা আমরা সামনে দেখব। তার আগে চলো দেখে নেই যে অক্টালের যে অঙ্কগুলো বা ডিজিট গুলো তারা কিভাবে ক্রমান্বয়ে আগাতে থাকে। একটু খেয়াল করো, 0 থেকে 7 পর্যন্ত আমরা লিখলাম ফার্স্টে, ওরা হচ্ছে ক্ষুদ্রতম। পরে যখনই 7 এর পরে যেতে চাইবো আমরা 7 এর পরে 8 লিখতে পারবো না, আমাদেরকে আবার 0 স্টার্ট করে দিতে হবে। তো 0 থেকে আবার 7 পর্যন্ত লিখে তাদের সাথে যদি আমি 1 অ্যাড করে দিই সেক্ষেত্রে ওরাই হচ্ছে পরবর্তী 8টা সংখ্যা। এক্ষেত্রে প্রত্যেকটা 8 8 করে আগাচ্ছে। ডেসিমালে যেটা 10 করে আগাইছিল, বাইনারিতে যেটা 2 করে, এক্ষেত্রে অক্টালের ক্ষেত্রে সেটা 8 করে আমরা প্যাটার্ন গুলোকে আগাচ্ছি। দেখো পরবর্তী যখন 17 চলে আসছে, 17 এর পরে 18 লিখার কোনো স্কোপ নাই, 18 লিখা যাবে না। ওটার পরে 7 এর পরে আবার 0 চলে আসছে, 0 থেকে 7 পর্যন্ত আবার লিখে তার সাথে এবার 1 এর পরবর্তী সংখ্যা হিসেবে 2 লিখে দিলাম, পেয়ে গেলাম। 2 এর পরবর্তী সংখ্যা হিসেবে 3 লিখে দিলাম, পেয়ে গেলাম। 3 এর পরে 4, 5, 6, 7 পর্যন্ত আসবে। একবার যখন এবার 7 চলে আসছে, 70, 71, 72 এরকম করে করে যখন আমরা 77 পর্যন্ত পেলাম, 77 এর পরে আবার দেখতে পাচ্ছি যেহেতু 7ই সর্বোচ্চ, তাই এটার পরে আবার 0 রিপিট হচ্ছে। আর 7 রিপিটের পরে এইবার আর 8 হচ্ছে না, এবার তারা 10 হয়ে যাচ্ছে। 10,
সবগুলোতে রিপিট হলো, পরে 10 এর পরে 11 12 এভাবে তুমি অসীম পর্যন্ত সংখ্যা লিখে যাইতে পারবা, কোনো সমস্যা আচ্ছা ম্যাডাম, ছাড়াই। 1 0 এগুলো তো তাহলে বাইনারি সংখ্যা আবার অক্টাল সংখ্যা। হ্যাঁ, অক্টাল এক্ষেত্রে তোমার মাথায় এই প্রশ্নটা আসছে বিধায় এই জন্য তোমাকে ভেরি গুড। এই যে 100 বলে একটা সংখ্যা দেখা যাচ্ছে, এই সংখ্যাটা তো দেখতে বাইনারিও বলতে পারে কেউ, কেউ এটাকে অক্টালও বলতে পারে, হেক্সাডেসিমাল বললেও সমস্যা নাই, ডেসিমাল বললেও সমস্যা হ্যাঁ নাই। ওগুলো তো এগুলাই হচ্ছে ফ্যাক্ট। এখানে প্রশ্নে তোমাকে ব্রেকেট দিয়ে সেটা নিচে ভিত্তিটা বলে দেওয়া থাকবে, অথবা এমসিকিউতে কিন্তু এরকম প্রশ্ন করতে পারে যে 100 এটি কি ধরনের সংখ্যা, 100 এটি কি ধরনের সংখ্যা হতে পারে, এভাবে প্রশ্নটা থাকতে পারে। তো হতে পারে বিধায় এই ধরনের প্রশ্ন তো বহুপদীতে থাকে, তোমরা সবাই জানো। তো 100 কি ধরনের সংখ্যা হতে পারে বললে মাল্টিপল অপশন তোমার সামনে থাকবে, তুমি এটাকে বাইনারি বললেও ভুল হবে না, অক্টাল বললেও ভুল হবে না, হেক্সাডেসিমাল বললেও ভুল হবে না, ডেসিমাল বললেও ভুল হবে না, এরকম প্রশ্ন আমরা সামনে পাবো। তো এক্ষেত্রে আরেকটা অক্টালের রিপ্রেজেন্টেশন, যেটা ফারদিন বলেও ফেলছিল আগে দিয়ে, যে আমরা কি তাহলে ওদের স্থানীয় মানগুলো 8 টু দি পাওয়ার দিয়ে হিসাব করব? তো উত্তরটা তোমরা এই চার্টে পেয়ে যাচ্ছ, খেয়াল করো। ওই অঙ্কের ভ্যালুর সাথে আমরা যখন স্থানীয় মানটা হিসাব করতে যাব, স্থানীয় মানটা হবে 8 এর পাওয়ার হিসাবে, 8 টু দি পাওয়ার হিসাবে, আর 8 টু দি পাওয়ার তাদের অঙ্কের পজিশনটা। তো এভাবে আমরা অক্টালটাও রিপ্রেজেন্ট করে ফেলতে পারতেছি। এটা নিয়ে আমি আর ডিটেইলসে কি বলবো, এতক্ষণ একটু আগে যা বলেছি এখনো তাই, শুধু ডিফারেন্সটা হচ্ছে 8 টু দি পাওয়ার, এটাই আমরা খেয়াল রাখবো। এরপরে আমাদের সামনে লাস্ট যে সংখ্যা পদ্ধতিটা এসেছে সেটাই আমাদের সর্বোচ্চ ভিত্তির, এখন পর্যন্ত যতগুলো ভিত্তি আমরা দেখলাম তার মধ্যে সর্বোচ্চ ভিত্তি সংখ্যা পদ্ধতি এটা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। একটা গ্রিক শব্দ হেক্সা, যেটার অর্থ হচ্ছে 6, তো ওই 6 এর সাথে আবার ডেসিমাল কথাটাকে সংযুক্ত করে দিল, ডেসিমাল মানে হচ্ছে 10। তো এই 6 আর 10 একসাথে হয়ে আমরা একটা 16 ভিত্তিক সংখ্যা পেয়ে গেলাম, যেটাকে বলছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। 16 ভিত্তির মানেই হচ্ছে 16টি ক্ষুদ্রতম একক ব্যবহার হচ্ছে। তো 16টি ক্ষুদ্রতম এককের জন্য আমরা প্রথম 10টি একক ডেসিমালের মতোই ব্যবহার করছি, প্রথম 10টি 0 থেকে 9 পর্যন্ত ডেসিমাল ব্যবহার করছি, কিন্তু 9 এর পরে আমরা 10 11 না লিখে তাদেরকে একটি ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার করে লিখতেছি। 10 এর জন্য এ, 11 এর জন্য বি, 12 13 14 15 এভাবে 15 পর্যন্ত গেল। ঠিক আছে, তোমাদেরকে একটা প্রশ্ন করি এক্ষেত্রে। প্রশ্নটা হচ্ছে যে তোমাদের কি মনে হয় এই যে এফ সর্বোচ্চ ডিজিটটা, ওর পরে কে আসবে? তোমাদের ধারণা কি হয়েছে এতক্ষণ পর্যন্ত? টেস্ট করা যাক। GHIJ 0 0 এই যে দেখো ফারদিন কি বলতেছে শুনছো, GHIJ কে বলে চলে আসবে। তো যদি জি জি ইশতিয়াক বলছে, আচ্ছা আমি বললাই আচ্ছা যেই বলছো, ধরে নিলাম যে C1 এর সব স্টুডেন্ট বলে ফেলছে এফ এর পরে GHIJ কে চলে আসবে, এটা হইলো? যদি আসতোই ওরা তো ক্ষুদ্রতম প্রতীক হতো, ওই ক্ষুদ্রতম প্রতীকগুলো আমরা এখানে লিখতাম না। মনে রাখতে হবে যখনই সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ একটা অঙ্ক চলে আসবে ওইটার পরে 10 আসবে বা 0 চলে আসবে, 0 0 সাথে আরেকটা 1 থাকবে, 0 রিপিট হবে, 10 আসবে। একজন বলছে খুব সুন্দর করে 0 আসবে, ভেরি গুড। তো নিচে যে একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা চিনার একটা শনাক্ত করার উপায় আছে, যে এবিসিডি থাকলে ওটাকে আমরা হেক্সাডেসিমালই বলতে হয়, আর এবিসিডি না থাকলেও সে হেক্সাডেসিমাল হতে পারে, ওইটা আমাদেরকে ভিত্তির মধ্যে লিখে দেওয়া থাকবে। তো এটা একটা বড় ভিত্তির সংখ্যা বিধায় অনেক সময় বাইনারি, বিশাল বিশাল বাইনারি সংখ্যাকে আমরা যদি ছোট আকারে লিখতে চাই বা ছোট আকারে রিপ্রেজেন্ট করতে চাই, এই সংখ্যাটা আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রেও কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এটা আমরা সামনে দেখবো। তো এখানে হেক্সাডেসিমালের চার্টটা দেখতে পাচ্ছ, এতক্ষণ ধরে যে ক্রমান্বয়িক ধারাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, ডেসিমালেরও বাইনারিরও অক্টালেরও দেখেছো, সেই সেম জিনিসটা এখন হেক্সাডেসিমালের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। এটা একটু পর্যবেক্ষণ করো, কোনো কিছু বুঝো না মনে হচ্ছে নাকি দেখো, সেই আগের মতো 0 থেকে এফ পর্যন্ত 16টি আমরা লিখলাম, এভাবে 16 করে করে তারা অগ্রসর হচ্ছে, 16 16 16 প্রত্যেকটা ক্ষেত্রেই 16 করে করে অগ্রসর হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রেই 0 থেকে এফ পর্যন্ত ব্যবহার হচ্ছে, তার সাথে কখনো 1 রিপিট হচ্ছে, কখনো 2 আসছে, 3 আসছে, এরকম করে করে এ আসলো, বি সি ডি আসবে, এফ আসবে। যখনই এফ আসবে এফ এর পরবর্তীতে আবার 0 রিপিট হবে, 0 সাথে একটা 1 চলে আসবে, মানে 10 চলে আসবে। তোমাদেরকে মনে রাখতে হবে এফ এর পরে 10 আসবে বা 0 আসবে, এই দুইটার একটা মনে রাখলেই চলবে, তাহলে তোমরা এই ব্যাপারগুলো ভুল করবা না। তো একইভাবে হেক্সাডেসিমালের রিপ্রেজেন্টেশন, এতক্ষণ আমরা যতগুলো দেখে এসেছি স্থানীয় মানের হিসাব, সেটা 16 টু দি পাওয়ারের হিসাব হচ্ছে। তো 16 টু দি পাওয়ার অঙ্কের পজিশনটা, আর পাশাপাশি তার মানগুলো। তো নেক্সট ক্লাসে আমরা এই যে চারটা সংখ্যা পদ্ধতি দেখলা, এগুলো
একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় আমরা কিভাবে যাব, কনভার্সনটা কিরকম হবে, রূপান্তর কিরকম হবে, সেগুলাই দেখবো। তো এই যে এখানে যে একটা চার্ট দেখতেছো, চার্টটা দেখে মনে হচ্ছে জানি এই চার্টটা আমাদেরকে মুখস্থ করতে হবে, ব্যাপারটা ওইরকম না। আমাদেরকে যে কোনো সংখ্যা পদ্ধতিতেই একটা সংখ্যা দেওয়া থাকুক না কেন, সেইটাকে আমরা অন্য যে কোনো ভিত্তির সংখ্যায় খুব সহজেই রূপান্তর করে ফেলতে পারবো। আর রূপান্তরের কাজগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। তার থেকে চলো আজকে ক্লাসে আমরা যে যে প্রশ্নগুলো পেয়েছি কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এই ছোট প্রশ্নগুলো তোমরা একটু দেখবা যে কোনটাতে সমস্যা আছে কিনা। আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করি, বহু নির্বাচনীগুলো, দেখি উত্তর দাও তো। 1 নাম্বার প্রশ্নটা কি মনে হচ্ছে, যে 2BAD 0.8C, এটা কি সংখ্যা? এত আস্তে কেন? কনফিউজড হয়ে যাচ্ছ বলতে গিয়ে? অক্টাল। অক্টাল? অক্টাল হেক্সাডেসিমাল। আমার মনে হচ্ছে অক্টাল বলছো যেটা ইচ্ছা করে। হেক্সাডেসিমাল। আমি হেক্সাডেসিমাল। আচ্ছা হেক্সাডেসিমাল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে পজিশনাল সংখ্যা পদ্ধতির মান নির্ণয় করতে আমাদের কি কি লাগবে? কয়টি লাগবে? নিচে বেস লাগবে, স্থানীয় মান, বেস লাগবে, অঙ্কের বেস স্থানীয় মান থাকলে তো স্থানীয় মানও তো আমাদের ঠিক চলে হয়ে যাবে আসবে। না ম্যাম? হ্যাঁ চলে আসবে, ঠিক আছে। তোমার নিজস্ব মানটাও লাগবে, অঙ্কের মানটাও লাগবে। অঙ্কের মানটার সাথে বেসটা টু দি পাওয়ার করতে হবে, স্থানীয় মানটাকে টু দি পাওয়ার করেই টোটালি আমরা পজিশনাল সংখ্যার মানটা পাবো। এরপরে 549 এটা কি সংখ্যা হইতে পারে? এই উত্তরটা ঠিকভাবে দিতে হবে। এখানে এটা অক্টাল না, অক্টাল না, ডেসিমাল 2 হবে। 3 2 3 3 হবে। দেখছো, তোমরা চিন্তা না করে উত্তর দিয়ে দাও, খালি একদম মাইক দেওয়া উচিত। 2 আর 3 549 2 আর 9 3 বলে হবে। কোনো প্রতীক অক্টালে নাই বাবা, নাই বলে কোনো প্রতীক অক্টালে নাই, না ম্যাম, ডেসিমাল। পড়তেছিলাম যে 2 3 হবে ম্যাম। পড়ে অ্যানসার দিচ্ছিলাম। ওকে চলো 2 আর 3, ভেরি গুড। যারা 2 আর 3 আমি বলছো অনেক অনেক উল্টাপাল্টা আনসার দেই ম্যাম। একদম ইস্তিয়াক একদম বেশি দুষ্ট হয়ে গেছে। 111 সংখ্যাটি কি হতে পারে? ফাদিল ম্যাম, ফাদিল। বলো 111 এটা কি হতে পারে? তাড়াতাড়ি, সময় শেষ হয়ে যাচ্ছে। সব সব বুঝতে ম্যাডাম। 111 সব হতে পারে, ভেরি গুড। 111 0 তে 0 কি নির্দেশ করছে? বস টস কি কি লিখে ফেলছে, কোনটা হতে ম্যাম পারে? এটা তো পারি না। এলএসবি। LSB, ও কিভাবে পারলো দেখো। এলএসডি। LSD, এখানে LSD বলে কোনো অপশনই তো নাই। LSB এলএসবি। আচ্ছা লাস্ট is লাস্ট সরি significant bit. সরি ম্যাম, সরি ম্যাম, ভুলে গেছি। ওকে ওকে ওকে, তারপর লাস্টেটা কি? কুইক, সময় শেষ, লাস্ট মিনিট। বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য ডিজিটাল সংকেত হিসাব ব্যবহার করতে হবে কম্পিউটার বোধগম্য কম্পিউটার সকল হিসাব বিকাশের ভিত্তি। ম্যাম পারি না। ওকে সব ম্যাম সব এতক্ষণ ধরে পোর্টারে বলতেছে পারি না, কথা হইলো। ওকে, আল্লাহ হাফেজ স্টুডেন্ট, ভালো থাকিও। ওকে সময় ম্যাম, আমাদের আসসালামু শেষ, আলাইকুম। নেক্সট ক্লাসে আমরা রূপান্তরটা পড়বো। ওকে, ভালো থাকিও, এটা ভালো করে বোঝার চেষ্টা করিও। থাকবে থাকবে স্যার, থাকবে 2 এর পরিপূরক পর্যন্ত থাকবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।